This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, সল্ট লেকে দলের সাংসদ বিধায়কদের সঙ্গে বৈঠকের শাহ, এরপর সায়েন্স সিটি অডিটোরিয়ামে কর্মী সম্মেলন, বিকেলে ঠনঠনিয়া কালী মন্দিরে পুজো দিয়ে শহর ছাড়বেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 3 দিনের রাজ্য সফরে এসেছিলেন, আজকেই শেষ দিন। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, বৈঠকে কি উঠে আসে অবশ্যই সেদিকে নজর থাকবে, কি বার্তা দেন, কি বার্তা, কোনটা এড়িয়ে যান, পুরোটাই। কিন্তু তার আগে এই বৈঠকগুলো না ছবি অনেক কথা বলে, এমন কোন ছবি যেগুলো ইঙ্গিতবাহী, ইঙ্গিতপূর্ণ? দেখো, দুটি ছবি খুব গুরুত্বপূর্ণ আজকের এই বৈঠকে। আর দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ দীর্ঘ কয়েক মাস পর তিনি আজকে এরকম একটা সাংগঠনিক বৈঠকে উপস্থিত হলেন। শেষ সাংগঠনিক বৈঠকে তিনি উপস্থিত হয়েছিলেন সল্টলেকেই যে বিজেপির দপ্তর রয়েছে সেখানে 2024 সালে লোকসভা ভোটের পর সেই লোকসভা ভোটের বিচার বিশ্লেষণ নিয়ে যে বৈঠকটি হয়েছিল সেই বৈঠকে দিলীপ ঘোষ কোর কমিটির সদস্য হিসাবে উপস্থিত ছিলেন। কিন্তু তারপর থেকে দিলীপ ঘোষকে কখনোই কোনো সাংগঠনিক বৈঠকে দেখা যায়নি। অবশ্যই দিলীপ ঘোষের আজকের উপস্থিতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ, তার কারণ একেবারে বছরের শেষ দিনে বিজেপিতেও এটা যথেষ্ট চমক বলেই অনেকে মনে করছেন। তার কারণ নতুন বছরের শুরু থেকেই ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে, কিন্তু নতুন বছরে মাস চারেকের মধ্যেই কিন্তু এই রাজ্যের যে নির্বাচন, বিধানসভা নির্বাচন, সেটা মিটে যেতে পারে। অন্তত অমিত শাহ গতকাল সাংবাদিক বৈঠক থেকে সেটা একটা ইঙ্গিত দিয়েছেন, স্পষ্ট ইঙ্গিত মিলেছে। ফলে সেই জায়গা থেকে আগামী 4 মাস বিজেপির সাংসদ বিধায়করা তারা কিভাবে এগোবেন, দলের নেতৃত্বের সঙ্গে কোঅর্ডিনেশন কী হবে, অর্থাৎ জেলা নেতৃত্বের সঙ্গে কোঅর্ডিনেশন কী হবে, অথবা যারা বিধায়ক হিসাবে পুনরায় দাঁড়াবেন তাদের ভূমিকা কী হবে, কিভাবে মানুষের কাছে পৌঁছাতে হবে, তা যেমন গুরুত্বপূর্ণ শুভজিৎ, তার পাশাপাশি পারফরমেন্স গত 4 বছর 4.5 বছর ধরে বিজেপির বিধায়কদের পারফরমেন্স কার কী ছিল। ইতিমধ্যেই কিন্তু বিজেপির তরফে এই বিভিন্ন এলাকায়, বিশেষ করে যেখানে তাদের সাংসদ বিধায়করা রয়েছেন সেখানে সাংসদ বিধায়কদের পারফরমেন্স কি তা সমীক্ষক দল বিভিন্ন জায়গা থেকে তুলে এনেছেন এবং সেই রিপোর্ট নিয়েই কিন্তু অমিত শাহ বসেছেন। আরও একটা ছবি শুভজিৎ গুরুত্বপূর্ণ, তা হলো বিশ্বনাথ কারো, সেই ছবিও দেখবো, সঙ্গে থাকো। আর সব থেকে গুরুত্বপূর্ণ আজকের বৈঠকে কি বেরিয়ে আসবে সেটা তো নজর থাকছেই, কিন্তু গুরুত্বপূর্ণ দিলীপ ঘোষের ক্ষেত্রে। দিলীপ ঘোষ অমিত শাহর সঙ্গে বৈঠকে যোগ দিয়েছেন এবং এই বৈঠকে যোগ দেওয়া প্রায় 6 মাস পরে দিলীপ ঘোষ কোনো পদে সেই অর্থে তিনি নেই, কিন্তু দিলীপ ঘোষের এই বৈঠকে থাকা বেশ গুরুত্বপূর্ণ। প্রদীপ্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রদীপ্ত, দিলীপ ঘোষ তিনি এখন সাংসদ হিসেবেও প্রাক্তন, রাজ্য সভাপতির দায়িত্বও সামলেছিলেন এত বছর, এবং তার সময় একটা সাফল্য বিজেপির এসেছে, এটা বারবার সবাই বলেন। এই জায়গায় দাঁড়িয়ে এতদিন পরে দিলীপ ঘোষের অমিত শাহর সঙ্গে বৈঠক, এটাকে কিভাবে দেখা হচ্ছে, বাকিরা কিভাবে দেখছেন? তাকে কোনো দায়িত্ব দেওয়া হতে পারে? দেখো, দায়িত্ব দেয়া হবে কি হবে না সেটা হয়তো সময় বলবে, কিন্তু দিলীপ ঘোষকে আজকের এই বৈঠকে একজন প্রাক্তন সাংসদ, একজন প্রাক্তন বিধায়ক হিসাবে ডাকা হয়েছে, অন্তত আমরা তেমনটাই জানতে পারছি, এবং সে কারণে অর্জুন সিংও কিন্তু এই বৈঠকে রয়েছেন। তবে অবশ্যই গুরুত্বপূর্ণ নামটা যেহেতু দিলীপ ঘোষ, কারণ তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন, কখনো বিতর্কে এসেছেন, দলীয় নেতৃত্বের অনুশাসন কোথাও কোথাও মানেননি, অন্তত তা নিয়ে বিজেপির অন্দরে চর্চা রয়েছে। এহেন আবহের মধ্যেই দিলীপ ঘোষের বৈঠকে উপস্থিত হওয়া যথেষ্ট গুরুত্বপূর্ণ, তার কারণ 2021 সালে এই রাজ্যে 77টি আসন বিজেপি যে দখল করেছিল, সেক্ষেত্রে কিন্তু দিলীপ ঘোষের বিরাট ভূমিকা ছিল, অন্তত রাজনৈতিক মহলও তা বলেন, তার নেতৃত্বেই হয়েছিল। এমনকি 2019 সালেও যে সাফল্যের সরণিতে বিজেপি হেঁটেছিল, যা বঙ্গ বিজেপির ক্ষেত্রে একেবারে চূড়ান্ত সফলতম সময় বলা যায়, তার কারণ 18 জন সাংসদ নির্বাচিত হয়েছিলেন এই রাজ্য থেকে, তখনও সভাপতির নাম দিলীপ ঘোষ। ফলে তার অতীত যে অভিজ্ঞতা রয়েছে সেটাকে কি কাজে লাগানোর জন্যেই এভাবে দিলীপ ঘোষকে ডাকা, নাকি দিলীপ ঘোষকে নতুন করে আবার প্রার্থী করা হবে, দিলীপ ঘোষের অভিজ্ঞতাকে কিভাবে কাজে লাগানো হবে, দিলীপ ঘোষকে কি কোনো জোনের দায়িত্বে নিয়ে আসা হবে, কোথাও কি দিলীপ ঘোষকে আবার নতুন করে কোনো আলাদা কোনো দায়িত্ব? খুব স্বাভাবিকভাবেই আপনারা শুনছিলেন দিলীপ ঘোষের সঙ্গে অমিত শাহর বৈঠক, কি বেরিয়ে আসে বৈঠক থেকে আমরা সেদিকেও নজর রাখবো।
অর্থাৎ 26-এর আগে বিজেপির রণকৌশল কি হতে চলেছে তা ঠিক করে দিতে চলে এসেছেন অমিত শাহ। কিন্তু তৃণমূল কংগ্রেস তারা কি থেমে থাকছে? না, তারা এসআইআর এর যে কেন্দ্র করে হয়রানির ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে সেই বিষয়টাকে তারা ভোটের আগে অস্ত্র করতে চলেছে। কারণ এসআইআর নিয়ে এই মুহূর্তে তুঙ্গের সংঘাত, কথা বলা যেতেই পারে। নির্বাচন সদনে অভিষেক বন্দ্যোপাধ্যায় 5 দফা প্রশ্ন নিয়ে দিল্লিতে নির্বাচন সদনে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময়। জ্যোতির্ময়, তৃণমূল কংগ্রেসের এই স্ট্র্যাটেজিটা যে তারা একদিকে বলছে না প্রত্যেকে নাম তুলুন, লিস্ট মানে ফর্ম ফিল আপ করতে ভুলবেন না, এসআইআর ভীষণ গুরুত্বপূর্ণ, কিন্তু তারা একটা অস্ত্র করছেন যে এসআইআর কে কেন্দ্র করে যে হয়রানি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। এই ইস্যুগুলোই আজকে তুলে ধরা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 10 যে প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দলের তরফে প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয়ে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের বাইরের ছবিটা আমি দেখাবো এবং এই যে ডেভেলপমেন্ট বাংলায়, অর্থাৎ এসআইআর নিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভকে এবার রাজনৈতিক হাতিয়ারে পরিণত করতে চাইছে তৃণমূল কংগ্রেস, সেটা কিভাবে বিজেপি মোকাবিলা করবে তার একটা পার্ট কিন্তু আমরা এই বাইরের ছবিটা থেকেও আন্দাজ করতে পারি। আমরা যখন বাইরে কথা বলছি সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে দিল্লি পুলিশের বিরাট বাহিনী এখানে রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, এবং জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যেকটা গেট, প্রত্যেকটা দিকের গেটকে সম্পূর্ণভাবে এই মুহূর্তে পুলিশ ঘিরে ফেলেছে এবং রাইট কন্ট্রোল ভেহিকেল রাখা হয়েছে। কেন? কারণ কি? এর আগে আমরা দেখেছি যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে কমিশনের ভূমিকা নিয়ে তৃণমূল কংগ্রেস তারা এই জায়গায় এসেছে, তারা এখানে অবস্থানে বসেছে এবং এখান থেকে দিল্লি পুলিশকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে হয়েছিল দিল্লি তৃণমূল নেতাদের। স্বাভাবিকভাবেই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা নিশ্চিত করতে এই মুহূর্তে দিল্লি পুলিশ বদ্ধপরিকর। এবং কমিশনের অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও একটা কথা বলে রেখেছেন যে যদি যে প্রশ্নগুলো নির্বাচন সদনে তিনি করবেন জাতীয় নির্বাচন কমিশনারকে, সেই প্রশ্নের উত্তর না পেলে তারা নির্বাচন সদন ঘেরাও করবেন, এরকম একটা হুমকি বা বিষয় কিন্তু তিনি জানিয়েই রেখেছেন আগে থেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আগে ঠিক কি জানিয়েছেন এই ইসি ঘেরাও সম্পর্কে একবার শুনবো। আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, কি জাদুকাঠি রয়েছে আপনার কাছে? আমরা তো জানতে চাই কিসের বেসিসে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে, আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। আপনার দায়বদ্ধতা মানুষের প্রতি, বিজেপির প্রতি নয়। I repeat, Gyanesh Kumar is the Election Commissioner of India, not Government of India. অভিযোগ কেন হচ্ছে অভিষেক ব্যানার্জি? ভুয়ো নামগুলো কাটা হয়েছে বলে অভিযোগ? মৃত ব্যক্তি, ডুপ্লিকেট, শিফটেড, রোহিঙ্গা অনুপ্রবেশকারীর নামগুলো কাটা হয়েছে বলে অসুবিধা হচ্ছে? আপনি যেতেই পারেন, কিন্তু ইলেকশন কমিশন তো বলেছেন যে কোনো কমপ্লেন থাকলে ইলেকশন কমিশনকে জানাতে। কোনো জীবন্ত ভোটার যে বেঁচে আছেন তার নামটা কাটা হয়েছে, আপনি ইলেকশন কমিশনকে কমপ্লেন করুন। আপনি আদালতে যেতে পারেন। যারা আমাদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নিচ্ছিল এতদিন, তারা আর কাটতে পারবেন, এটা তো আপনাদেরও সমর্থন থাকা দরকার। তাই আপনি যেতেই পারেন, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি গোলাবার যে চেষ্টা করছেন, এসআইআর বন্ধ করার চেষ্টা করছেন, সেটা কিন্তু হবে না।